আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরেই আছো। আমি আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা নিশ্চয় জানো যে কোভিড-19 নভেল করোনা ভাইরাস সারা বিশ্বকেই একেবারে থমকে দিয়েছে। সারা বিশ্ব আজ আতঙ্কগ্রস্ত, প্রত্যেকটা মানুষ আজকে চিন্তিত। এই করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের প্রতিটা মানুষ, প্রতিটা সংস্থা আজ ক্ষতির সম্মুখীন। তোমরাও তার ব্যতিক্রম নও, কারণ আজ 4-5 মাস হয়ে গেল তোমরা নিয়মিত ক্লাস করতে পারছো না, আমাদের সাথে দেখা সাক্ষাৎ নেই, ক্লাসের বিষয়গুলা হয়তো তোমরা সেভাবে বুঝে উঠতেও পারছো না। তো তোমাদেরও অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী তাদের দিক নির্দেশনায় এবং আমাদের যশোর শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে এবং আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের প্রচেষ্টায় শুরু হয়েছে অনলাইন ভিত্তিক ক্লাস। তারই অংশ হিসাবে আমি মোহাম্মদ শরীয়তুল্লাহ, প্রভাষক, দর্শন ও যুক্তিবিদ্যা বিভাগ, আলমডাঙ্গা সরকারি কলেজ, তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে যে পাঠটি আলোচনা করব তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং খাতা এবং কলম সামনে নিয়ে তোমরা বসবে। তো চলো আমরা পাঠে ফিরে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় বৈজ্ঞানিক আরোহ। সায়েন্টিফিক ইন্ডাকশন। এই বৈজ্ঞানিক আরোহ জানার আগে আমাদের কিছু বিষয় জানা দরকার। আসলে এই বৈজ্ঞানিক আরোহ কিভাবে আসলো? আমরা জানি যে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো অনুমান। এই অনুমানকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অবরোহ অনুমান, একটা হচ্ছে আরোহ অনুমান। ইতিপূর্বে আমরা অবরোহ অনুমান নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আরোহ নিয়ে আলোচনা করব। আরোহের প্রকারভেদ হিসাবে বৈজ্ঞানিক আরোহ আলোচনা করব। তো আমরা অবরোহ অনুমান ইতিপূর্বে আলোচনা তো হয়েছে, এখন আরোহের যে শ্রেণী বিভাগ সেটা একটু আলোচনা করে তারপর শুরু করব মূল আলোচনা। তো আরোহকে আমরা প্রথমত বললামই যে অবরোহ অনুমান দুই প্রকার, অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। এই অনুমানকে আমরা দুই ভাগে ভাগ করছি। তো আরোহ অনুমান আবার দুই প্রকার। আরোহ অনুমান হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে
প্রকৃত আরোহ, একটা হচ্ছে অপ্রকৃত আরোহ। এই প্রকৃত আরোহকে আবার আমরা তিন ভাগে ভাগ করছি, একটা বৈজ্ঞানিক আরোহ, একটা অবৈজ্ঞানিক আরোহ, একটা হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান। বৈজ্ঞানিক আরোহ হচ্ছে সায়েন্টিফিক ইন্ডাকশন, অবৈজ্ঞানিক আরোহ হচ্ছে আনসায়েন্টিফিক ইন্ডাকশন, এবং সাদৃশ্যমূলক অনুমান হচ্ছে অ্যানালজি, ইংরেজিতে বলা হয় অ্যানালজি। তো আমরা বৈজ্ঞানিক আরোহ এখন আলোচনা করব। বৈজ্ঞানিক আরোহ কাকে বলে? বৈজ্ঞানিক আরোহ আমরা বোর্ডে লিখে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করতে পারো, লক্ষ্য করে দেখো। বৈজ্ঞানিক আরোহ, বৈজ্ঞানিক আরোহ হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্য স্থাপন করার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। তো আমরা এখানে দেখো যে আমরা বলছি যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্য স্থাপন করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি বৈজ্ঞানিক আরোহ। তো এই বৈজ্ঞানিক আরোহ অর্থাৎ প্রত্যেকটা আরোহেরই যে গতি সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী। আমরা ঊর্ধ্বমুখী বলছি কেন? বৈজ্ঞানিক আরোহ হচ্ছে প্রত্যেকটা আরোহই কম থেকে বেশিতে উত্তরণ, কম সংখ্যক দৃষ্টান্ত থেকে সমস্ত সম্পর্কে যখন ধারণা করা হয় সেটাকে আমরা বলছি ঊর্ধ্বমুখী, উপর দিকে ওঠে এর গতি। তো আরো অবরোহ অনুমানের যে সংজ্ঞা আমরা পেলাম, তার থেকে আমরা যদি একটা উদাহরণ দিই, উদাহরণে আমরা দেখব যে সালাম হয় মরণশীল, কালাম হয় মরণশীল, রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, সুমি হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে আমরা দেখছি কি যে একজন একজন ব্যক্তি মানুষের মৃত্যু থেকে আমরা বলছি সকল মানুষ হয় মরণশীল। তাহলে এখানে একটা একটা করে দৃষ্টান্ত আমরা বলছি যে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতা হচ্ছে একজন একজন ব্যক্তি মানুষ, সালাম, কালাম, রাম, শ্যাম, সুমি, এগুলো হচ্ছে এক একজন ব্যক্তি মানুষ। এই এক একজন ব্যক্তি মানুষের মৃত্যু থেকে আমরা সকল মানুষ সম্পর্কে ধারণা করলাম। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতির উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের অভিজ্ঞতার বাস্তব অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্য স্থাপন করবার যে প্রক্রিয়া, তাকে আমরা বলছি বৈজ্ঞানিক আরোহ। তো এই বৈজ্ঞানিক আরোহের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। বৈশিষ্ট্যগুলো আমরা কি দেখব? বৈশিষ্ট্য আসলে আমাদের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করলেই আমরা সেই বৈশিষ্ট্যগুলো পেয়ে যাব। সংজ্ঞার মধ্যেই আছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্য স্থাপন করবার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। এই যে আমরা সংজ্ঞাটা দিচ্ছি, এই সংজ্ঞার মধ্যেই আমরা বৈশিষ্ট্যগুলা খুঁজে পাব। এই সংজ্ঞার মধ্যে বৈশিষ্ট্য আছে, যেমন আমরা একটা একটা করে বৈশিষ্ট্য লিখব এবং আলোচনা করব। আমরা এক নম্বরে বলছি
বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করে। বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করে। 1 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আমরা পাচ্ছি। এই বৈশিষ্ট্যটাকে যদি আমরা আবার আলোচনা করি, এটাকে ভাঙি, তাহলে এটাকে বিশ্লেষণ করলে আবার আমরা 3টি দিকের সন্ধান পাই। যেমন আমরা কি পাচ্ছি, একটা যুক্তি বাক্য পাচ্ছি, তারপরে পাচ্ছি কি, সার্বিক যুক্তি বাক্য পাচ্ছি, তারপরে একটা সার্বিক যুক্তি বাক্য পাচ্ছি, তারপরে একটা সংশ্লেষক যুক্তি বাক্য পাচ্ছি। তাহলে এই পয়েন্টসটাকে যদি আমরা ভাঙি, তাহলে এর মধ্যে আমরা 3টি দিকের সন্ধান পাচ্ছি। একটা হচ্ছে সার্বিক যুক্তি বাক্য, একটা সার্বিক যুক্তি বাক্য, একটা সংশ্লেষক যুক্তি বাক্য। তাহলে আমরা এটাকে যদি একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো, দেখো আমরা এটা মুছে দিই। প্রথমে হচ্ছে একটা পাচ্ছি যুক্তি বাক্য। বৈজ্ঞানিক আরোহের যে আমরা বৈশিষ্ট্য পাচ্ছি, সেই বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করে। এইটা আমরা দেখছি যে এটাকে ভাঙলে আমরা 3টা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে যুক্তি বাক্য। বৈজ্ঞানিক আরোহ যে সিদ্ধান্তটা অনুমান করা হয়, অর্থাৎ সকল মানুষের মরণশীল, এই যে মরণশীল বলছি, এই যে একটা বাক্য, এই বাক্যটা হচ্ছে একটা, প্রথমে হচ্ছে একটা যে বাক্যটা পাচ্ছি সিদ্ধান্তে, সেটা হচ্ছে একটা যুক্তি বাক্য। যুক্তি বাক্য হচ্ছে কি, দেখো সকল মানুষ এখানে মরণশীল, মাঝখানে হচ্ছে হয় সংযোজক আছে একটা, হয় হচ্ছে সংযোজক। আমরা যুক্তি বাক্য কখন হয়, যেমন ব্যাকরণের বাক্যে তোমার অংশ থাকে হচ্ছে 2টা, কিন্তু যুক্তি বাক্যের অংশ থাকে 3টা। একটা হচ্ছে উদ্দেশ্য, আরেকটা হচ্ছে বিধেয়, মাঝখানে হচ্ছে সংযোজক। সাবজেক্ট ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, প্রেডিকেট এবং কপুলা, সংযোজক। তো এই যে যুক্তি বাক্য, এটাকে আমরা বলছি যুক্তি বাক্য। প্রথমে যে বাক্যটা পাচ্ছি, এই বাক্যটা হচ্ছে একটা যুক্তি বাক্য পাচ্ছি। তাহলে এই যুক্তি বাক্য আমরা এই একজন ব্যক্তি মানুষের মৃত্যু থেকে আমরা সকল মানুষ সম্পর্কে যে ধারণাটা করলাম, এটা হচ্ছে একটা, এগুলো হচ্ছে সব বিশিষ্ট বাক্য। বিশিষ্ট থেকে একটা সার্বিক যুক্তি বাক্য স্থাপন করলাম। এটা সদর্থক হতে পারে, নয়ার্থক হতে পারে, কিন্তু এটা একটা বাক্য। প্রথমে যুক্তি বাক্য পেলাম। যুক্তি বাক্যকে আমরা যদি এটাকে ভাগ করে 3টা ভাগে, 3টা অংশ আছে। একটা হচ্ছে উদ্দেশ্য পদ, একটা বিধেয় পদ, মাঝখানে সংযোজক। অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সংযোগ সাধন করছে সংযোজক, হয়। এটা হয় সদর্থক হতে পারে বা নয়ার্থক হতে পারে। তো সেজন্য এটাকে আমরা বলবো একটা যুক্তি বাক্য। তারপরে আমরা কি পাচ্ছি, সার্বিক যুক্তি বাক্য। সার্বিক তারপরে পাচ্ছি, এটাকে ভাঙলে তারপরে পাচ্ছি সার্বিক যুক্তি বাক্য। সার্বিক যুক্তি বাক্য বলতে কি বোঝায়?
সার্বিক যুক্তিবাক্য হলো যে কোন শ্রেণী বা জাতির সমস্ত অংশকে যখন প্রকাশ করা হয় ব্যক্তার্থের বিবেচনায়, যখন আমরা ব্যক্তার্থ আলোচনা করেছি এর আগে, জাত্যার্থ আলোচনা করেছি। তো এই ব্যক্তার্থ জাত্যার্থের মধ্যে ব্যক্তার্থ যেটা বলছি, ব্যক্তার্থ হচ্ছে কিসের দিক? পরিমাণের দিক বা সংখ্যার দিক। তো এটা যদি আমরা দেখি যে সার্বিক যুক্তিবাক্য, সার্বিক যুক্তিবাক্য হচ্ছে যখন কোনো শ্রেণী বা জাতির বা কোনো বস্তু যখন সমস্ত অংশকে প্রকাশ করা হয় তখন সেটাকে আমরা বলবো সার্বিক যুক্তিবাক্য। যেমন সকল মানুষ হয় মরণশীল, এখানে মানুষের অংশ বিশেষ কি বোঝানো হয়েছে? না, এখানে সমস্ত মানুষকে বোঝানো হয়েছে। আমরা যদি আবার আরেকটু অন্যভাবে বলি, যদি বলি যে সকল গরু হয় চতুষ্পদ প্রাণী, এখানে কোন গরু কি বাদ গেল? সমস্ত গরুর কথা বলা হয়েছে। হ্যাঁ, সকল গরু হয় চতুষ্পদ প্রাণী। আবার যদি বলি সব ফুল হয় সুন্দর বা সকল ফুল হয় সুন্দর, সেটা হচ্ছে একটা সার্বিক যুক্তিবাক্য। তো বৈজ্ঞানিকরা যে যুক্তিবাক্যটা স্থাপন করে সেটা হচ্ছে একটা সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্য নয়। সার্বিক হচ্ছে সমস্তকে প্রকাশ করা হয়, আর বিশেষ যুক্তিবাক্য হচ্ছে তার অংশ বিশেষকে বোঝানো হয়। সমস্ত বিষয়কে, সমস্ত শ্রেণী বা জাতির সমস্ত অংশকে না বুঝিয়ে যখন তার অংশ বিশেষকে বোঝানো হয় তখন সেটাকে আমরা বলি বিশেষ যুক্তিবাক্য। যেমন যদি বলি কিছু ফুল হয় লাল, আবার যদি বলি কিছু ফুল হয় সুগন্ধযুক্ত, যদি বলি কিছু ফুল নয় লাল, সেটাও একটা ব্যাপার, সেটাও অংশ বিশেষকে বোঝানো হয়। যদি অংশ বিশেষকে বোঝানো হয় তাহলে আমরা বলবো সেটা বিশেষ যুক্তিবাক্য, আর যখন সমস্ত অংশকে বোঝানো হবে তখন সেটাকে আমরা বলবো সার্বিক যুক্তিবাক্য। যেমন আমরা বলছি যে সকল মানুষ হয় মরণশীল, সকল গরু হয় চতুষ্পদ প্রাণী, সকল ফুল হয় সুন্দর। এই ধরনের বাক্যকে আমরা বলবো, সমস্ত অংশ যখন প্রকাশ করা হবে তখন সেটাকে আমরা বলবো সার্বিক যুক্তিবাক্য। অর্থাৎ বৈজ্ঞানিকরা যে যুক্তিবাক্যটা স্থাপন করে সেটা হচ্ছে একটা প্রথমত যুক্তিবাক্য, তারপরে সার্বিক যুক্তিবাক্য, তারপরে আমরা কি পাচ্ছি? সংশ্লেষক যুক্তিবাক্য। সংশ্লেষক যুক্তিবাক্য। তো আমরা দেখি এবার সংশ্লেষক। সংশ্লেষক যুক্তিবাক্য। সংশ্লেষক যুক্তিবাক্যটা কি? সংশ্লেষক যুক্তিবাক্য হলো, এটা কোনো বিশ্লেষক যুক্তিবাক্য নয়। আমরা ইতিপূর্বে বিশ্লেষক যুক্তিবাক্য এবং সংশ্লেষক যুক্তিবাক্য আলোচনা করেছি। বিশ্লেষক যুক্তিবাক্যটা কি? বিশ্লেষক যুক্তিবাক্য হচ্ছে যখন বলা হবে যে এই উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে আমরা দেখি যে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, এই উদ্দেশ্য পদের যদি কোনো নতুন তথ্য দেয় তাহলে সেটাকে আমরা বলবো সংশ্লেষক যুক্তিবাক্য। আর যদি জাত্যার্থ বা জাত্যার্থের অংশ বিশেষ প্রকাশ করা হয় তখন সেটাকে আমরা বলবো বিশ্লেষক যুক্তিবাক্য। যখন কোনো জাত্যার্থ বা জাত্যার্থের অংশ বিশেষ প্রকাশ করা হবে তখন সেটাকে বলবো বিশ্লেষক যুক্তিবাক্য। যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। এই মানুষ হচ্ছে একটা পদ, এই মানুষ পদের জাত্যার্থটা কি? জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। মানুষের জাত্যার্থ কয়টা? হ্যাঁ ঠিক, মানুষের জাত্যার্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে জীববৃত্তি, আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তি।
মানুষের অনেক গুণ আছে, যাত্রার্থ তাকেই বলবো যেটা কমন গুণ এবং আবশ্যিক গুণ। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে কমন এবং আবশ্যিক গুণ কি আছে? এই জীববৃত্তি অর্থাৎ জীবন আছে, আর বুদ্ধিবৃত্তি তার বুদ্ধি আছে। বুদ্ধি না থাকলে সে মানুষ হতো না। এজন্য অনেক সময় আমরা বলি যে একটা গাধা নাকি, আবার অনেক সময় বলি একটা গরু। মানে কি, যখন আমাদের এই বুদ্ধিবৃত্তিটা লোপ পায়, বুদ্ধিবৃত্তি যার থাকে না, যখন বুদ্ধিবৃত্তি লোপ পায়, বুদ্ধি কাজ করে না, তখন অনেক সময় আমরা ইয়ার্কির ছলে বলে থাকি যে গাধা নাকি, আর তুই একটা গরু, এরকম কথা অনেক সময় বলি। এটাকে আমরা বলি। তাহলে মানুষের দুইটা কমন গুণ, একটা হচ্ছে জীববৃত্তি, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। এই দুইটা গুণ। তো বিশ্লেষক যুক্তিবাক্য আমরা কখন বলবো? এই মানুষের যখন দুইটা গুণ এই প্রকাশ পাবে। যেমন আমরা যদি বলি সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, বা সকল মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে বিশ্লেষক যুক্তিবাক্য হলো এটা হচ্ছে একটা বিশ্লেষক যুক্তিবাক্য। মানুষের এই যে মানুষ, এই মানুষের এই যাত্রার্থ বা যাত্রার্থের অংশ বিশেষ বোঝানো হয়েছে। মানুষের যাত্রার্থ হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, এই দুইটা গুণ, অর্থাৎ এই দুইটা গুণই এখানে প্রকাশ পেয়েছে। সকল মানুষ, এখানে নতুন কোনো তথ্য দান করিনি, নতুন কোনো তথ্য দেওয়া হয়নি। যখন বলা হবে যে যাত্রার্থ বা যাত্রার্থের অংশ বিশেষ যদি প্রকাশ করে, সেটাকে আমরা বলবো বিশ্লেষক যুক্তিবাক্য। আর যখন নতুন কোনো তথ্য দান করবে, এই যাত্রার্থ বাদে নতুন কোনো তথ্য দেবে, তখন সেটাকে আমরা বলবো সংশ্লেষক যুক্তিবাক্য। অর্থাৎ যখন বলছি সকল মানুষ হয় মরণশীল, এই মরণশীল গুণটা মানুষের যাত্রার্থ বা যাত্রার্থের অংশ বিশেষ নয়, এটা নতুন একটা গুণ। এই জন্য এটাকে আমরা বলছি সংশ্লেষক যুক্তিবাক্য। অর্থাৎ বলা হচ্ছে যে বৈজ্ঞানিক আরোহ যে যুক্তিবাক্যটা স্থাপন করা হয়, সেই যুক্তিবাক্যটা হচ্ছে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। তাহলে আমরা বুঝতে পেরেছি নিশ্চয় যে যুক্তিবাক্য একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে বৈজ্ঞানিক আরোহ। তারপরে আমরা দেখব যে এর পরের পয়েন্টসটা কি আছে। বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করে। বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করে। বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করে বলছি কেন? যে বৈজ্ঞানিক আরোহ যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এই সিদ্ধান্তটা বাস্তব থেকে নেওয়া। যেমন বলা হচ্ছে যে সালাম হয় মরণশীল, আমরা সালামকে মরতে দেখেছি। কালাম হয় মরণশীল, ওই পাড়ার কালামকে মরতে দেখেছি। রাম হয় মরণশীল, এই পাড়ার রামকে মরতে দেখেছি। শ্যাম হয় মরণশীল,
শ্যামকে মরতে দেখেছি, সুমিকে মরতে দেখেছি। হ্যাঁ, অতএব সকল মানুষই মরণশীল। এরা এক একজন ব্যক্তি মানুষের, এটা হচ্ছে বাস্তব বাস্তব ঘটনা থেকে সার্বিক সিদ্ধান্ত অনুমান করেছি। এজন্য বলা হচ্ছে বাস্তব, বৈজ্ঞানিক আরম্ভ বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করে, অর্থাৎ বাস্তব ঘটনার উপরে পরীক্ষণ এবং নিরীক্ষণের উপর নির্ভর করে এটা করা হয়ে থাকে। পরীক্ষণ এবং নিরীক্ষণ অর্থাৎ বৈজ্ঞানিক আরম্ভ আমরা দেখি যে বাস্তব ঘটনার উপর নির্ভর করে গড়ে ওঠে। পরীক্ষণ এবং নিরীক্ষণের সাহায্যে বাস্তব ঘটনার উপর নির্ভর করে যে সার্বিক সংশ্লেষ আছে, বাস্তব ঘটনার উপর নির্ভর করে আমরা দেখি যে বৈজ্ঞানিক আরম্ভ গড়ে ওঠে বাস্তব ঘটনার উপরে। পরীক্ষণ নিরীক্ষণ করে প্রত্যেকটা ঘটনা একটা একটা করে বাস্তব ঘটনা থেকে নিয়ে তারপরে আমরা সিদ্ধান্ত টেনে থাকি। তারপরে আমরা কি দেখব, আরোহমূলক লম্ফ। বৈজ্ঞানিক আরোহে একটা আরোহমূলক লম্ফ থাকে। বৈজ্ঞানিক আরোহে একটি আরোহমূলক লম্ফ থাকে। আরোহমূলক লম্ফ বা আরোহাত্মক উল্লম্ফন, কোন কোন বইয়ে আছে আরোহমূলক লম্ফ, কোন বইয়ে আছে আরোহাত্মক উল্লম্ফন, কোন কোন বইয়ে আছে আরোহমূলক উল্লম্ফন। যেটাই বলি না কেন, লম্ফ হচ্ছে, লম্ফ মানে কি? লম্ফ হচ্ছে লাভ দেওয়া। লাভ দেওয়াটা কেমন লাভ দেওয়া? আমরা যখন বলছি এক একজন ব্যক্তি মানুষের মৃত্যু, অর্থাৎ বিশেষ থেকে সার্বিকে উত্তরণ, এক একজন ব্যক্তি মানুষের মৃত্যু, আমরা কি সকল মানুষের মৃত্যু কি দেখা সম্ভব? কখনোই না, কখনোই এটা সম্ভব নয়। এক একজন ব্যক্তি মানুষের মৃত্যু থেকে আমরা সকল মানুষ সম্পর্কে ধারণা করছি। এখানে একটা লাভ দেওয়ার মতোই হচ্ছে। সকল মানুষের মৃত্যু আমাদের দেখা আদৌ সম্ভব নয়। তাহলে আমরা কিসের ভিত্তিতে বলছি সকল মানুষের মরণশীল? প্রকৃতির নিয়ম, আমরা সংজ্ঞায় পড়েছি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম, এই দুইটা নীতির উপর নির্ভর করে আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করছি। এই সিদ্ধান্তটা গ্রহণ করছি কিভাবে? আরোহমূলক লম্ফের সাহায্যে। আরোহমূলক লম্ফের সাহায্যে। আরোহমূলক লম্ফ হচ্ছে বিশেষ থেকে সার্বিক, কম থেকে বেশি, অর্থাৎ বিশেষ থেকে সার্বিক, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে। এবং আমরা যখন দেখছি যে জানা বিষয় থেকে অজানা বিষয়ে একটা লাভ দিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মৃত্যু আমাদের দেখা কিন্তু সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয়। এবং প্রকৃতির যে নিয়ম, সেই নিয়মের উপর ভিত্তি করে আমরা বলছি যে সকল মানুষ হয় মরণশীল। এক একজন ব্যক্তি মানুষের মৃত্যু থেকে আমরা বলছি সকল মানুষ মরণশীল। এখানে কয়েকজন মানুষের মৃত্যু থেকে আমরা একবারে লাভ দিচ্ছি, এটাকে বলা হচ্ছে লাভ দেওয়া। এই লাভ দেওয়াকে কোনো কোনো যুক্তিবিদ মিল এবং বেন এটাকে বলছে যে আরোহের মূল বৈশিষ্ট্য। আরোহের যে মূল বৈশিষ্ট্য আরোহ অনুমান, এই আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফ। এই আরোহমূলক লম্ফকে আমরা অনেক সময় অন্ধকারে লাভ দেওয়ার মতো বিষয় হয়ে যাচ্ছে। ইংরেজিতে বলা হয় ইনডাকটিভ ল্যাব। ইনডাকটিভ ল্যাব, আরোহমূলক লম্ফ, এটাকে বলা হচ্ছে যে অন্ধকারে লাভ দেওয়ার মতো একটা অবস্থা। তো বৈজ্ঞানিক কারণ হচ্ছে আরোহমূলক লম্ফ অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফ। তারপরে আছে কি
প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বিজ্ঞানের দুইটা মৌলিক নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটা কি? আমরা দুইটা জিনিস পাচ্ছি এখানে, একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম বিজ্ঞানের দুইটা মৌলিক নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম। আমরা যখন বলছি সালাম হয় মরণশীল, কালাম হয় মরণশীল, রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, সুমি হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল, এটা আমরা কিসের ভিত্তিতে বলছি? সকল মানুষ হয় মরণশীল। আমরা কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি মানুষের মৃত্যু থেকে আমরা সমগ্র সম্পর্কে ধারণা করছি। এটা কার উপর নির্ভর করে? আমি কি সমস্ত মানুষের মৃত্যু দেখতে পারবো? সকল মানুষ মানে কি? অতীত, বর্তমান, ভবিষ্যতের সমস্ত মানুষের কথা বলা হচ্ছে। এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, হ্যাঁ, পৃথিবীর সমস্ত মানুষের কথা এখানে বলা হয়েছে। সমস্ত মানুষকেই এখানে বলা হয়েছে যে সকল মানুষের মরণশীল। এটা কিসের উপরে ভিত্তি করে? এটা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে আমরা বলছি যে সকল মানুষ হয় মরণশীল। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি হচ্ছে নিয়ম, এর অর্থটা কি? হচ্ছে প্রকৃতি সবসময় একই রূপ আচরণ করে। প্রকৃতির একটা নিয়ম আছে। প্রকৃতি হচ্ছে আজকে যে অবস্থায় আছে, আজকে যে অবস্থার সৃষ্টি হলে বৃষ্টি হবে, এরকম অবস্থা যদি আবার একদিন হয়, সেদিনও ওরকম বৃষ্টি হবে। যদি যে অবস্থায় একটা সাইক্লোন হবে, সেই অবস্থা যদি আবার কখনো তৈরি হয়, তখন আবার সাইক্লোন হয়। এটাকে বলা হয় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। প্রকৃতি কখনোই ভিন্ন রূপ আচরণ করে না, প্রকৃতি সবসময় একই রূপ আচরণ করে। তোমার সাথে যে আচরণ করবে, আমার সাথে সেই আচরণ করবে। প্রকৃতি কখনোই ভিন্ন রূপ আচরণ করে না। প্রকৃতির এজন্য বলা হয় প্রকৃতির একরূপতা। প্রকৃতি সবসময় একই রূপ আচরণ করে। তুমি বরফে হাত দিলে যদি হাতটা ঠান্ডা অনুভব হয়, তাহলে আমার হাতটাও ঠান্ডা অনুভব হবে। আমি যদি আগুনে হাত দিই, তাহলে আমার হাতটা দহন হবে, পুড়ে যাবে। তাহলে তোমার হাতটাও কি পুড়বে না? নিশ্চয়, তোমার হাতও পুড়ে যাবে। অর্থাৎ প্রকৃতি কিন্তু এক একজনের কাছে এক এক রকম আচরণ কখনোই করে না। প্রকৃতি সবসময় একই রূপ আচরণ করে। অতএব এখানে সালামের মৃত্যু হয়েছে, কালামের মৃত্যু হয়েছে, রামের মৃত্যু হয়েছে, শ্যামের মৃত্যু হয়েছে, সুমির মৃত্যু হয়েছে, সমস্ত ব্যক্তি মানুষের মৃত্যু থেকে আমরা বলছি এটাকেই বলা হয় আরোহ পদ্ধতি। এই আরোহ পদ্ধতির মাধ্যমে আমরা বলছি যে সকল মানুষ হয় মরণশীল। কার উপর নির্ভর করে? প্রকৃতির নিয়মানুবর্তিতা, প্রকৃতির যে নীতি, প্রকৃতির উপর নির্ভর করে আমরা এই কথাটা বলতে পারছি। প্রকৃতি যেহেতু সবার সাথে সমান আচরণ করে, প্রকৃতি কখনো একজনের সাথে একরকম, আরেকজনের সাথে আরেক রকম আচরণ করে না। এই জন্য আমরা বলতে পারছি যে প্রকৃতি যেহেতু একই রকম আচরণ করে সবার সাথে, সকল মানুষের মরণশীল। ওরা যেহেতু মরছে, আমরা সকলেই মৃত্যুবরণ করব। এজন্য বলা হচ্ছে যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, ল অফ কজেশন, ইংরেজিতে বলা হয় ল অফ কজেশন। আর কার্যকরণ নিয়ম হচ্ছে ল অফ ইউনিফর্মিটি অফ নেচার, ল অফ ইউনিফর্মিটি অফ নেচার। আর কার্যকারণ নিয়ম হচ্ছে ল অফ কজেশন, ল অফ কজেশন, কার্যকারণ নিয়ম। আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি নিশ্চয় বুঝতে পেরেছি যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটা কি। এটা আরোহ পদ্ধতিতে এই ধরনের সিদ্ধান্ত আমাদের বাস্তব ক্ষেত্রে আমরা অনেক ঘটতে দেখি। যেমন ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করতে গিয়ে আমরা দেখছি কি, যে কয়েকজন ব্যক্তি মানুষকে মশায় কামড়ালো। মশায় কামড়িয়ে আমরা বললাম যে মশার যে কামড়ের কারণেই ম্যালেরিয়া রোগ
হয়ে থাকে। তাহলে আমাকে যদি কামড়ায়, আরেকজনকে কামড়ায়, আরেকজনকে কামড়ায়, তাহলে মশাই অ্যানোফিলিস নামক মশার কামড় ছাড়া কখনো ম্যালেরিয়া রোগ হয় না। এটাও একটা আরোগ্য পদ্ধতির মাধ্যমে পেয়ে থাকি। আমরা যদি আরেকটু বাস্তব দৃষ্টান্ত দেখি যে আজকে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের কারণে যে ভ্যাকসিন এখনো আমরা আবিষ্কার করতে পারিনি, যদি করি এটা কি সঙ্গে সঙ্গে একজনকে দিয়েই কি আমি এটা সমস্ত মানুষকে দিতে পারবো না। এটাও আরোগ্য পদ্ধতির সাহায্যে আমরা কি করব, অন্তত 200-1000 মানুষের মধ্যে আগে দেখব যে এর প্রতিক্রিয়াটা। যদি এর প্রতিক্রিয়া ভালো হয় তাহলে আমরা সেটাকে গ্রহণ করব, সেটা সার্বিক অর্থে গ্রহণ করব। একজন ব্যক্তি মানুষের থেকে আমরা যদি দেখি ওই টিকাটা সবার দেহেই প্রযোজ্য, কোনো ক্ষতিকর কোনো বিষয় নেই, যদি ক্ষতি হয় তাহলে তো আমরা এটা ব্যবহার করতে পারবো না। অতএব 100 মানুষ, 200 মানুষ, 500 মানুষ বা 1000 মানুষকে আমরা আগে এটা মডেল হিসাবে দেখার পরে দেখি কিভাবে এটা আরোগ্য পদ্ধতির সাহায্যে একজন ব্যক্তি মানুষ থেকে সমস্ত মানুষের তখন আমরা গ্রহণ করব। যখন দেখব যে এটা সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, তখন আমরা এই টিকাটা গ্রহণ করব। তার আগে কিন্তু সম্ভব নয়। এ কারণেই আমরা দেখছি বিভিন্ন দেশে আজকে অস্ট্রেলিয়ায়, আমেরিকা, চীনে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা বলছে যে আমরা আবিষ্কার করে ফেলেছি, কিন্তু এখনো সেই আরোগ্য পদ্ধতিতে আমরা দেখছি যে তারা প্রচেষ্টা চালাচ্ছে কিভাবে আমরা সেটা সার্বিক অর্থে গ্রহণ করতে পারবো, সবার ক্ষেত্রে গ্রহণ করতে পারবো। সেজন্য আমরা বলছি যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। আমার জন্য যদি টিকাটা প্রযোজ্য হয়, আরেকজনের জন্য প্রযোজ্য হয়, আরেকজনের জন্য প্রযোজ্য হয়, তাহলে সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সেজন্য এই যে বৈজ্ঞানিক আরোগ্য, এটা আমাদের তাহলে খুবই দরকার আছে। তারপরে কার্যকারণ নিয়ম। কার্যকারণ নিয়মটা কি? কার্যকারণ নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা কাজের নিশ্চয় একটা কারণ আছে, কারণ ছাড়া কখনোই কার্য সংঘটিত হয় না। বিনা কারণে কখনোই কোনো কিছু সংঘটিত হয় না। আসলে কি হয় না, বিনা কারণে কখনোই কিছু ঘটে না। বিনা কারণে কখনো কিছু ঘটে না। কার্যকারণ নিয়ম হচ্ছে বিজ্ঞানের একটা প্রতিষ্ঠিত সত্য। বিনা কারণে কখনোই সম্ভব নয়। 0 থেকে 0 আসে, অর্থাৎ 0 থেকে 0ই পাই। 0 থেকে আমরা কিছু পাই না, নিছক 0 থেকে 0ই পাবো। অর্থাৎ বিনা কারণে কোনো কিছু ঘটে না। প্রত্যেকটা কাজের একটা কারণ অবশ্যই থাকে। এই কার্যকারণ নিয়ম অর্থাৎ সকল মানুষের মরণশীল যখন আমরা বলছি সিদ্ধান্তে, এটা এই উদ্দেশ্যপদ এবং বিধেয়পদের মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করছে। কিসের ভিত্তিতে? এই যে একজন ব্যক্তি মানুষের মৃত্যু থেকে আমরা একটা সার্বিক সিদ্ধান্ত অনুধাবন করছি, এবং এটাকে আমরা বলছি যে কার্যকারণ নিয়ম। অর্থাৎ প্রত্যেকটা কাজের যে কারণ আছে, অর্থাৎ এই কার্যকারণ নিয়মটা আবিষ্কার করলাম দুইটা পদের মধ্যে। আমরা দুইটা পদের মধ্যে যে সম্পর্ক হলো, সেটার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক সূচিত হয়েছে। তো আমরা আজকে এই পাঠ থেকে মোটামুটি জানতে পারলাম যে আরোগ্য অনুমান, বৈজ্ঞানিক আরোগ্যটা কি, বৈজ্ঞানিক আরোগ্যের যে বৈশিষ্ট্য সেটা আলোচনা করেছি। হ্যাঁ, বৈজ্ঞানিক আরোগ্যের সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছি। আরো বৈশিষ্ট্য এগুলোকে ভাঙলে হয়তো আরো বৈশিষ্ট্য আমরা পেতে পারি, কিন্তু এগুলাই মূল বৈশিষ্ট্য। এই মূল বৈশিষ্ট্যগুলোকে আবার আমরা যদি ভাঙি, তাহলে আমরা আরো যেমন বলতে পারি যে বৈজ্ঞানিক আরোগ্যের যে ফলাফল সেটা অনেকটা সুনিশ্চিত। কেন সুনিশ্চিত? এটা হচ্ছে আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকর নিয়ম এবং বাস্তব ঘটনা এবং আরোগ্যমূলক লক্ষ্য, হ্যাঁ, এই সমস্ত কিছু বিশ্লেষণ করার পরে যেহেতু আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করছি, সেহেতু এর ফলাফল অনেকটাই নিশ্চিত। বৈজ্ঞানিক আরোগ্যের এটাও একটা বৈশিষ্ট্য হতে পারে যে বৈজ্ঞানিক আরোগ্যের ফলাফল হচ্ছে অনেকটা নিশ্চিত। তো
তো আমরা এই বৈজ্ঞানিক আরোহ আমরা এতক্ষণ আলোচনা করলাম। তোমরা তোমাদের বইয়ে বাড়িতে বই খুলে মিলিয়ে দেখবে, আমরা যে আলোচনা করেছি এই আলোচনা বইয়ের সাথে মিলিয়ে দেখবে। বইয়ের সাথে মিলালে তোমরা বিষয়টা অনেকটা সহজ হয়ে যাবে। যদি না মিলাও, আমি যা বললাম এটা হয়তো শুনেই বই আর খুললে না, তাহলে তো সম্ভব নয়। যেহেতু তুমি আমাদের ক্লাসটা সরাসরি দেখতে পাচ্ছ না, সরাসরি হলে অনেক সময় আমরা অনেকটা পুনরাবৃত্তি করতে পারি, যে কোনো বিষয় তাৎক্ষণিকভাবে প্রশ্ন করতে পারি। কিন্তু তারপরে আমি বলবো যে তোমরা চেষ্টা করো, বইটা খোলো, বই খুলে ভালো করে দেখো। দেখে যদি কোনো সমস্যা অনুভব করো, সমস্যা মনে হয়, তাহলে তোমরা কি করবে, আমাকে তো আমার ব্যক্তিগত নাম্বার তোমাদের কাছে আছে, অনেকেরই, সবারই আছে বলা যায়। তোমরা আমার কাছে ফোন করে জানতে পারো যে স্যার এই বিষয়টা বুঝতে পারছি না, তাহলে আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। এবং তোমরা কমেন্ট বক্সেও কমেন্ট করে বলতে পারো, সেই কমেন্টসের উত্তরে আমি হয়তো তোমাদেরকে সহযোগিতা করতে পারবো। সবাইকে আবার এই ক্লাসের কে আবার ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, এবং আমি আবার বলবো, তোমরা সবাই এই করোনাকালে সবসময় ঘরেই থাকবে, ঘরেই থাকবে এবং ঘরেই থাকবে। ঘরে থাকার মধ্য দিয়ে আমরা নিজেকে সুরক্ষা অর্জন করতে পারব। কারণ এই এমন একটা ব্যাধি, এই ব্যাধিটা একমাত্র ছোঁয়াচে ব্যাধি। আমরা একজনের সংস্পর্শে গেলে এটা এই ভাইরাসটা কারোর হতে পারে। অতএব আমরা সবসময় চেষ্টা করব ঘরে থাকার। এবং খুব প্রয়োজন যখন হবে, যদি খুব বেশি প্রয়োজন মনে হয় যে আমাকে যাওয়া খুবই জরুরি, একটা খাতা আনতে হবে, একটা কলম আনতে হবে, বা খুব জরুরি কোনো কাজ থাকলে, তখন আমরা কি করব, একটা মাস্ক, অবশ্যই মাস্কটা ব্যবহার করব। মাস্কটা ব্যবহার করে আমরা বাইরে গিয়ে বেশি ভিড়ের মধ্যে না গিয়ে ভিড় এড়িয়ে চলবো। যে দূরত্বটা বজায় রাখা দরকার সেটা রাখবো, স্বাস্থ্যবিধি সবাই আমরা মেনে চলবো। সবাইকে আবার আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।